স্বাগত জানাই আপনাদেরকে অরিক্স ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের তরফ থেকে। আজকের গল্প বসন্ত প্রেমিকা পর্ব 1। গল্প পাঠে অরিক বিশ্বাস এবং অনুষ্কা দাস। 2023 সালের 22শে শ্রাবণ পাড়ার মোড়ের এক চায়ের দোকানে সকলে চা, বিস্কুট আর আড্ডা নিয়েই মত্ত। হঠাৎ এক বীভৎস শব্দ সকলের কানে গেল। রাস্তার দিকে নজর দিয়ে সকলে দেখল একটা রক্তাক্ত দেহ উল্টে রাস্তার উপর পড়ে রয়েছে। মাথার খুলি ক্ষতিগ্রস্ত হয়ে রক্ত জবার মতো লাল রক্তে রাস্তার অনেকটা অংশই ভিজে গেছে। পাড়ার লোকেরা পুলিশকে খবর দিল। পুলিশ এলো ও দেহটিকে মৃত বলে ঘোষণা করল। এরপর চলল জিজ্ঞাসাবাদ, আর তার থেকে কোনো সত্য উদ্ঘাটিত হলো বলে তো আমার মনে হয় না। তাই পুলিশি ডায়েরিতে সেই যুবকের মৃত্যু দুর্ঘটনা বলেই পাতার অট্টালিকার তলে চাপা পড়ে রইল। সন্ধে তখন 6 ঘটিকা। বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে। তবে বৃষ্টির এই মুষলধারায় যেমন পুরাতন ইতিহাসের মাটি রিক্ত হয়ে অপ্রকাশিত হয়ে থেকে যায়, ঠিক তেমনি হারিয়ে যায় কিছু প্রেম পিপাসু প্রেমিকের অতৃপ্ত ভালোবাসা। যে যুবকের আজ মৃত্যু ঘটল সে হলো রবি। ছেলেটির জীবনে বাসস্থান বলতে ছিল তার কাকার ঘর, আর নিজের বলতে ছিল কেবলই নিজের জ্ঞান। কারণ জন্মের সময় তার মায়ের মৃত্যু ঘটলে তার বাবা তাকে অস্বীকার করে ও ত্যায্য পুত্র ঘোষণা করে। তাই কাকা বাড়িতে কখনো আত পেটা, সিকি পেটা খেয়ে তার দিন চলত। এরই মাঝে সমাজের সঙ্গে তথা বিধাতার এই বিচারের সাথে প্রতিনিয়ত লড়াই করেছে সে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে সে কলকাতার এক নামী কলেজে বাংলা সাহিত্য নিয়ে স্নাতক হবার চেষ্টায় রত। সাহিত্য নিয়ে পড়ার জন্য সমাজে বহু লোকের কাছে সে বহু ভৎসনা শুনেছে, তবুও সে তার সংকল্প থেকে পিছপা হয়নি। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি, তাই বয়সের জন্যই হোক বা অন্য কোনো কারণ, রবির মনে আস্তে আস্তে কোনো এক মায়া শক্তি যেন জায়গা করে নেয়। এর আগে তার নিজের বলতে ছিল তার শিক্ষা আর তার ঈশ্বর, কিন্তু আজ থেকে তার মনে দাগ কেটেছে কোনো এক অজ্ঞাত নারী। তাই বেশ কিছুদিন ধরেই রবির কথাবার্তা ও বাহ্য ভঙ্গিমায় এক পরিবর্তন লক্ষণীয় হয়ে উঠেছে। মেয়েটির নাম আত্রেয়ী। সে এক গ্রামের মেয়ে। গ্রামের লাল মাটির সেদো গন্ধ আজও তার মনকে নবদিগন্তের মাঝে ভাসিয়ে নিয়ে যায়। প্রকৃতির এই সুন্দর সাজের মাঝে প্রগতির ঔদাসীন্যতা থাকলেও তা তাদের জীবনযাত্রাকে স্তব্ধ করতে পারেনি। তার গ্রামের নাম রামানন্দপুর। আত্রেয়ীর বাবা হলেন এক ভাগ চাষি। মনিবের জমিতে ধান, সরিষা
এই সকল ফসলের ফলন ঘটিয়েই তার দিন চলে। আত্রেয়ীর বাড়ির মাটির দোতলা, কিন্তু তার বাড়ির চাল ফুটো। তাই তার জীবনের প্রথম ইচ্ছেই হলো শিক্ষিকা পদের চাকরি পেয়ে সে বাবা মাকে নিয়ে শহরে চলে আসবে, আর জমিদারের সকল খাজনা দিয়ে সে তার বাবা মাকে কটূক্তির হাত থেকে উদ্ধার করবে। রবি আত্রেয়ীকে খুব পছন্দ করে। একই বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার দরুন দুজনের মধ্যেই খুব ভালো বন্ধুত্ব তৈরি হলো। ধীরে ধীরে সেই বন্ধুত্ব পরিণত হলো প্রেমে। দুজনের সম্মতিতে এই প্রেমের উপাখ্যান। তারা একসাথে সিনেমা দেখতে গেল, ফুচকা খেতে গেল, ভ্রমণ করলো, সব কিছুই হলো। তবু আত্রেয়ী কখনো রবিকে স্পর্শ করেনি, বা রবিও আত্রেয়ীকে স্পর্শ করবার সাহস বোধ করেনি। দিনটি ছিল 15ই আগস্ট। দেশের স্বাধীনতা প্রাপ্তির আনন্দে সেই দিন সকাল থেকেই তাদের কলেজ বন্ধ ছিল। তাই তারা ঠিক করল যে তারা সেই দিন বিকেলে একটি রেস্তোরাঁয় দেখা করবে। কথা অনুযায়ী সন্ধে ঠিক 7:30 তারা দুজনেই সাক্ষাৎ করল। আত্রেয়ীর রূপ জৌলসতা আজ রবি যেন অন্যভাবে অনুভব করছে। তার মন বলছে যে আত্রেয়ী কোনো নারী নয়, বরং স্বর্গের কোনো দেবী, যিনি দেবলোক থেকে স্বয়ং কেবল তারই জন্য মর্তধামে নেমে এসেছেন। দুজনে নিজেদের আসন নিল। রবি আর অপেক্ষা না করে আমতা আমতা করে শেষে আত্রেয়ীকে একজোড়া গোলাপ দিল এবং বিশ্বের সেই স্বর্ণাভ 3টি শব্দ আত্রেয়ীকে জানালো। রবি বলল, আত্রেয়ী, অনেক দিন ধরেই তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। আত্রেয়ী, প্রথম যেদিন তোমাকে আমি দেখেছিলাম, আমি সেদিন থেকেই তোমার প্রতি কেমন জানি মগ্ন হয়ে গেছি। আমি তোমার মধ্যে সবসময় ডুবে থাকতে চাই। আত্রেয়ী, আই লাভ ইউ আত্রেয়ী, আই লাভ ইউ। আত্রেয়ী কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর এক দীর্ঘশ্বাস ছাড়ল আর বলল, না, এ সম্পর্ক সম্ভব নয়। এই বলে সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং বাহির পথ ধরে বাইরে চলে গেল। আত্রেয়ী এর আগে রবির সম্মুখে অনেক ক্ষেত্রে তার ক্রোধ প্রদর্শিত করেছে, তবে আজকের ক্রোধকে ঠিক ক্রোধ বলা চলে না, বরং তা অভিমান। রবি আর বেশিক্ষণ অপেক্ষা করল না। রেস্তোরাঁয় সে অতি সত্বর খাবারের বিলটা মিটিয়ে তার হোস্টেলে চলে গেল। গল্পের ঘটনাচক্র অনুযায়ী রবি আর তার কাকা বাড়ি যায় না। কাকিমার কথা শুনতে তার আর ভালো লাগে না। আজ যেন সে সংসারে তার অরুচি ধরেছে, তবে গ্রামকে সে আজও ভুলে যেতে পারেনি। মহানন্দা হোস্টেল এ থেকে সে তার স্নাতক উপাধি সম্পন্ন করবে বলেই তার সিদ্ধান্ত। হোস্টেলে থাকতে থাকতে এক বন্ধু জোগাড় হয়েছে তার নাম বীরেন্দ্র।
বীরেন্দ্রর সাথে তার ভালোই সম্পর্ক। বীরেন্দ্র প্রথম বর্ষেই পড়ে, তবে তার বিষয় ভূগোল। রবি এমনিতে খুব চাপা স্বভাবের মানুষ, কিন্তু আজকের ঘটনার প্রতিফলন তার মুখে যেন বারংবার প্রজ্বলয়মান হয়ে উঠেছে। রবির এইরূপ বিরহাতর মুখ দেখে বীরেন্দ্র বলে, আরে রবি যে, কি হয়েছে? তখন থেকে তোকে উস্কো খুস্কো দেখাচ্ছে, কিরকম মনমরা হয়ে পড়ে রয়েছিস সেখানে। কি হয়েছে বল, কি হয়েছে? রবি প্রথমে না না বললেও পরে বীরেন্দ্রর কথার প্যাচে সে সবটাই বীরেন্দ্রকে বলে ফেলে। সবটা শুনে বীরেন্দ্র বলে, হ্যাঁ রে রবি, সবটাই তো বুঝলাম, কিন্তু এবার উপায়? আচ্ছা, একটা কাজ কর, এখন এত কিছু ভাবতে হবে না, তুই আমার সাথে ক্যান্টিনে চল। রাত্রে খাসনি কিছু? রাত্রে খাবারটা দুজনে একসাথে খেয়ে আসি, হ্যাঁ, তারপরে এটা নিয়ে ভাবা যাবে না হয়। আর খাবার খেতে খেতেই আমরা দুজনে এই বিষয় নিয়ে একটু আলোচনা করে নেব। যেমন কথা তেমন কাজ। তারা হস্টেলের ক্যান্টিনে গিয়ে তাদের রাতের খাবার সেরে আসে। এরপর রবির ঘরে এসে রবিকে একান্তভাবে আত্রের কথা জিজ্ঞেস করে বীরেন্দ্র। সব কিছু শোনার পর সে রবিকে বলে যে আত্রেই রবিকে বন্ধু হিসেবে পেতে চেয়েছিল, প্রেমিক হিসেবে নয়, তাই তার এরূপ আচরণ। কিন্তু রবির প্রতি আত্রেয়ীর এক সৌহার্দ্যসূচক দুর্বলতা ও প্রণয়মুখর ব্যবহার দেখে রবির মনে হয় না যে রবি শুধু তার বন্ধু। আলোচনা শেষে দুজনেই রাত্রে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে রবির ফোনে একটা কল আসে। টেলিফোনের অপর দিকে আত্রেয়ীর হস্টেল ফ্রেন্ড মধুমিতা। হ্যালো, হ্যাঁ, আমি রবি বলছি। আপনি কে? হ্যালো রবি, আমি মধুমিতা বলছি। কাল রাতে আত্রের ধুম জ্বর এসেছে, তুমি প্লিজ একটু তাড়াতাড়ি এসো, যত তাড়াতাড়ি সম্ভব। আত্রেয়ীর শরীর খারাপের কথা শুনে রবি কোনো মতে রেডি হয়ে সাবিত্রী হোটেলের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে গিয়ে রুম নাম্বার 201 এ খরা নাড়তে নাড়তেই মধুমিতা দরজা খুলল। ঝড়ের গতিতে রবি ঘরে ঢুকল ও আত্রেয়ীর কাছে গেল। ডক্টর সত্যা চৌধুরী নামকরা এক মেডিসিন স্পেশালিস্ট ডক্টর আত্রেয়ীর রুমে তার চিকিৎসায় ব্যস্ত। এরই মাঝে রোগীর আগমন যেন সেই পরিস্থিতিকে আরো ব্যস্ততার দিকে নিয়ে গেল। রবিকে দেখে আত্রেয়ী তাকে জড়িয়ে ধরল আর বিশ্বাসের সাথে বলে উঠল, রবি, আমি তোমাকে দুঃখ দিতে চাইনি। পরিস্থিতি আর অতীতের পরিচয় আমাকে অনেক ক্ষেত্রে বাধা প্রদান করে। রবি যখন আত্রেয়ীর কাছে সমস্ত কিছু ঘটনা একসঙ্গে জানতে চায়, আত্রেয়ী তখন কিছুই বলতে পারে না। শরীরের এরূপ বেহাল দশা দেখে রবি তাকে আর বেশি কিছু জিজ্ঞেস করার সাহস বোধ করল না। তবে মধুমিতাকে সে জিজ্ঞাসা করল এ ব্যাপারে। মধুমিতা বলল, আমি এ বিষয়ে কিছু জানি না। তুমি একবার
এ বিষয়ে রামানন্দপুরের চন্দ্রিমা আচার্যের সাথে কথা বলতে পারো। চন্দ্রিমা আত্রেয়ের ছোটবেলার বন্ধু। এ কথা শুনে সে চন্দ্রিমার ঠিকানা জোগাড় করে এবং বীরেন্দ্রকে এসব বিষয়ে সব কিছুই জানায়। যেমন কথা তেমন কাজ। পরদিন ভোর 5:30 তারা ধুলিপাড়া এক্সপ্রেসে করে রামানন্দপুরের উদ্দেশ্যে রওনা দিল। বিকেল 6 তারা রামানন্দপুর পৌঁছালো। তারপর ঠিকানা খুঁজে বের করতে লাগলো আরও 2 ঘন্টা। অবশেষে এক মাটির দোতলা বাড়ির সামনে এসে চন্দ্রিমা আচার্যকে ডাকতে থাকলো তারা। অনেকবার ডাকবার পর এক বৃদ্ধা মহিলা দরজা খুললেন ও তাদেরকে চন্দ্রিমার কাছে নিয়ে গেলেন। রাত তখন 9। চন্দ্রিমা তাদেরকে তাদের পরিচয় জিজ্ঞেস করল। তারা তাদের পরিচয় ও উদ্দেশ্য জানাবার পর চন্দ্রিমা তাদের বলল, আমি এ বিষয়ে কিচ্ছু জানি না, আর আপনারা এখন আসতে পারেন। অনেকবার মিনতি করার পর অবশেষে চন্দ্রিমা রাজি হলো এবং জানালো, অতীত আজ ওকে কমল থেকে কঠিন স্পৃহায় পরিণত করেছে। আজ ক্রোধ, ক্ষোভ ও প্রবলাক্ষেপ ওর মনে বাসা বেঁধে এক সুপ্ত কিন্তু সক্রিয় আগ্নেয়গিরির উদ্ভাবন ঘটিয়েছে। আত্রের জীবনে ভালোবাসা থাকবে কিভাবে? বলতে পারেন একটা মেয়ে যে তার অতীত এক ভয়ানক অভিজ্ঞতার শিকার, কিভাবে সে সবটা ভুলে কোনো ব্যক্তিকে বিশ্বাস করবে? কিভাবে কিভাবে? কথাটা বুঝল না রবি। তাই বলল, কি এমন ঘটনা? আমি এ বিষয়ে কিচ্ছু জানি না। অনেকবার অনুরোধ জানাবার পর চন্দ্রিমা মুখ খুলল, আর তার মুখ থেকে যে কথা বেরোলো তা শুনে রবি ও বীরেন্দ্রর চলমান স্পন্দন যেন স্তব্ধ হয়েও আবার জাগরিত হলো। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। পরবর্তী গল্প বসন্ত প্রেমিকা পর্ব 2 নিয়ে অতি সত্বরই ফিরে আসব আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে। যদি গল্পটি পছন্দ হয় তাহলে একটি লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান মন্তব্য আমাকে 2 কলম লেখবার সাহস যোগায়। ধন্যবাদ সব।